TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজকে আমরা আলোচনাটা করব পুরো অনুষ্ঠান জুড়েই ডিএনসি নিয়ে। সারা দেশের নজর এখন ইলিনয়ের শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের তৃতীয় দিন চলছে আজকে। আজ রাতের উল্লেখযোগ্য অতিথি হচ্ছেন যারা বক্তব্য রাখবেন বিল ক্লিন্টন, ন্যান্সি পেলোসি সহ আরও অনেকে। টিম ওয়ালস, যিনি ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী, তিনি আজ আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন। গত রাত দ্বিতীয় দিনে মনোনয়ন গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ডিএনসিতে যারা বক্তব্য রাখছেন এবং সেই সম্মেলন যেভাবে জমে উঠেছে, সারা দেশের নজরই এখন সেদিকে। এবং কামালা হ্যারিস এবং টিম ওয়ালসের প্রচার যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেনেটর জেডি ভেন্স অনেকটা ম্লান হয়ে গেছেন। গণমাধ্যমে চোখ বুলালে, পত্রপত্রিকা, টেলিভিশন দেখলে মনে হয় যে হ্যারিস ওয়ালস টিমের যে জয়কার সব দিক থেকে, প্রচার থেকে শুরু করে এমনকি রিপাবলিকানরাও অনেকে সেদিকে যাচ্ছেন এবং ডিএনসিতে অনেক রিপাবলিকান গেছেন, অংশ নিয়েছেন, ট্রাম্পের সমালোচনা করেছেন, বিরোধিতা করেছেন, কামালা হ্যারিস এবং টিম ওয়ালসকে সমর্থন জানাচ্ছেন। মানে রিপাবলিকানরাও সেদিকে সরে যাচ্ছেন। ডেমোক্রেটিক পার্টিতে যে অনৈক্য তৈরি হয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা নিয়ে, সেটি দূর হয়ে ঐক্য এতটাই বেড়েছে, এতটাই জমে উঠেছে, এতটাই ঐক্যবদ্ধ হয়েছে এবং গোটা ডেমোক্রেটিক পার্টি সারা দেশে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সক্রিয়, প্রাণবন্ত এবং উচ্ছ্বাস যেভাবে তারা প্রকাশ করছেন। এবং ডেমোক্রেটিক পার্টির যত তারকা আপনার আছেন, সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের, তারা যেভাবে উজ্জীবিত করছেন ডেমোক্রেটিক পার্টিকে, ডেমোক্রেটিক ভোটারকে এবং এই নির্বাচনকে সামনে রেখে সব মানুষকে, সেটি বলা যেতে পারে বড় ধরনের একটা অগ্রগতি। কদিন আগেও এই বাস্তবতা চিন্তা করা যায়নি, যখন প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যে বিভক্তি ছিল। তারপরও সেই ডিএনসি চলাকালীন আমরা দেখছি গাজার প্রশ্নে প্যালেস্টাইনপন্থীরা সেখানে বিক্ষোভ করছেন, তারা পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই বিষয়টিও ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে অ্যাড্রেস করা হচ্ছে, সেগুলো ব্যাপারে বলা হচ্ছে। অবস্থান কিছুটা নমনীয় বা আরও হয়তো অগ্রগতি হবে, সেই ক্ষোভ বিক্ষোভ হয়তো দূর হবে, সেদিক থেকে ঐক্য আরও বাড়বে। আমরা জানি এখনও আনকমিটেড অনেক ভোটার আছেন ডেমোক্রেটিক পার্টির, তারা কিন্তু এই গাজা প্রশ্নে প্রেসিডেন্ট বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তাদেরকে অভিযুক্ত করছেন, নীতি বদলানোর কথা বলছেন। সেই বিষয়টি হয়তো আরও অগ্রগতি হবে। বিপরীতে ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভেন্স তারাও প্রচার চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা একেবারেই ম্লান বলা যেতে পারে, অন্তত শিকাগোর যে বাস্তবতা ডিএনসি সেটির তুলনায়। এই বাস্তবতায় আমরা আরও কিছু তথ্য নিয়ে আলোচনা করব, যেমন সবশেষ জনমত জরিপ এবং তহবিল, এগুলোর দিক থেকেও আপনার কামালা হ্যারিস এবং টিম ওয়ালস অনেক এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভেন্সের তুলনায়। সব মিলিয়ে এই মুহূর্তের যে বাস্তবতা, অন্তত গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে এবং সারা দেশে যা কিছু হচ্ছে, তাতে মনে হচ্ছে যে কামালা হ্যারিস এবং টিম ওয়ালস মানে জিতেই যাবেন, এরকম একটা অবস্থা। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এর নানান দিক নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, প্রফেসর অফ জিওলজি, দ্য কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। প্রফেসর খালিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন ডক্টর এম কবির হোসেন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। প্রফেসর কবির হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রফেসর খালিকুজ্জামান, কেমন দেখছেন ডেমোক্রেটিক পার্টির যে সম্মেলন হচ্ছে ইলিনয় শিকাগোতে, এবং যেমনটা আমি শুরুতে বলছিলাম, যেভাবে জমে উঠেছে এবং যেভাবে সারা দেশের দৃষ্টি সেদিকে গেছে এবং পার্টি যেভাবে এগিয়ে যাচ্ছে, কামালা হ্যারিস এবং টিম ওয়ালস যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন কদিন আগের দলের সংকট কাটিয়ে উঠে, এটার মূল্যায়ন আপনার কাছে শুনবো। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে বড় ধরনের একটা অগ্রগতি হলো ডেমোক্রেটিক পার্টিতে এবং তাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষেত্রে, এটা কি শুধুমাত্র প্রার্থী বদল করার কারণেই হয়েছে, নাকি কামালা হ্যারিসের মতো, টিম ওয়ালসের মতো ভালো প্রার্থী হওয়ার কারণে এটা হয়েছে?
জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, সারা পৃথিবী লিটারালি, শুধু আমেরিকা না, এই যে ডেমোক্রেটিক কনভেনশনের দিকে তাকিয়ে আছে। আমিও খুব ক্লোজলি ফলো করছি। আজকে তৃতীয় রাত, আজকে খুব বেশি সমস্ত যে স্পিকার তাদেরকে দেখার সুযোগ এখনো হয়নি, কারণ এই অনুষ্ঠানের পরে গিয়ে জি। রাত 9টা থেকে প্রাইম টাইম, সেখানে মূল আলোচকরা আসবে। কিন্তু গত 2 দিনে যেটা হয়ে গেল, এটা আপনিও একটি পূর্বাভাস দিয়েছেন আপনার প্রারম্ভিক বক্তব্যে খুবই কারেক্টলি, যে আপনি যদি ডেমোক্রেটিক পার্টির যে কনভেনশন হচ্ছে, আমি তো এই দেশে অনেক বছর থাকি, প্রত্যেকটা কনভেনশনেই ডেমোক্রেটিক রিপাবলিকান সবটাই আমি ফলো করি। তো এই ডেমোক্রেটিক কনভেনশনের মধ্যে যে উৎসবের আমেজ, যে ভালোবাসার আমেজ, যেই একটা যে একটা উত্তেজনা এবং হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার আমেজ, সেটা মানে আনবিলিভেবল। সেটা এরকমটা খুব বেশি দেখা যায়নি। আপনি যদি ডেমোক্রেটিক কনভেনশনকে রিপাবলিকান কনভেনশনের সাথে তুলনা করেন, 1 মাস আগে আপনি উল্লেখ করেছিলেন, রিপাবলিকান পুরো দলটাই কিন্তু এখন একজন ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। এটা তো আমরা জানি, ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্পের পরিবারের কিছু লোক ছাড়া, তার যারা 2-1 মানুষ ছাড়া, তার কনভেনশনে কিন্তু অতীতের যারা রিপাবলিকান দলের প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট কিংবা ফার্স্ট লেডি, সেকেন্ড লেডি, এরকম কাউকেই তারা আনতে পারেনি। তারপরে হচ্ছে, আপনি যদি এখানে দেখেন যে ডেমোক্রেটিক পার্টির যে স্টার লাইন, যে লাইন আপটা আর কি, সেখানে হচ্ছে তারকাচিত রীতিমতো হচ্ছে জ্বলজ্বল করে পুরো জায়গাটা। আরেকটা যেটা বলছিলেন আপনি যে কনভেনশন হলের ভিতরে মানুষের যে উত্তেজনা, মানুষের যে ভালোবাসা, উই লাভ জো, থ্যাংক ইউ জো, এবং যে হাজার হাজার মানুষ, তাদেরকে থামানোই যাচ্ছিল না। এটা কিন্তু আর্টিফিশিয়াল না। এই যে ভালোবাসাটা জো বাইডেনের প্রতি, এটা ছিল খুবই সঠিক একটা ভালোবাসা, তার প্রতি যে সম্মানটা দেখানো। এবং তিনি সরে যাওয়ার কারণে হচ্ছে থ্যাংক ইউ জো। তিনি যে সরে গেছেন, এই জন্য থ্যাংক ইউ জো, তার সার্ভিসের জন্য তো বটেই। তা আপনি যেটা বলছেন যে এটা কি শুধু ভালো ক্যান্ডিডেট আসার জন্য, এটা পার্শিয়ালি কারেক্ট আপনি, যে ভালো ক্যান্ডিডেট বলতে জো বাইডেনও ভালো প্রেসিডেন্ট, কিন্তু আমরা আপনাদের অনুষ্ঠানে অনেক আলোচনা করেছি, বিভিন্ন কারণে, তার বয়সের কারণে, তার মধ্যে যে হচ্ছে ক্যারিজমা থাকা দরকার, সেটা ছিল না। এই জন্য কামালা হ্যারিস আসার পরে যে যুব সমাজের মধ্যে, পুরো পার্টির মধ্যে এক ধরনের নতুন প্রাণের সঞ্চার হয়েছে, এবং তাকে কেন্দ্র করে যে 3 সপ্তাহের মধ্যে এত তাড়াতাড়ি কেন তাদের ঐক্যতান প্রদর্শন করছে, এটার কারণ শুধু ক্যান্ডিডেট না, এটার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অলসো। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে একটা ডোনাল্ড ট্রাম্প ফেরত আসতে পারে, এই ভয় মানুষকে তাড়া করে। এবং এই জন্য যখন জো বাইডেন ছিল ইলেকশনটাতে, তখন ভয়টা নিয়েও ডেমোক্রেটরা মনে করছিল যে তাকে হারানো যাবে না। কিন্তু এই ভয় থেকে তারা বেরিয়ে আসতে চায় ডেমোক্রেটরা। তারা চায় না যে ট্রাম্পের মতো একটা লোক আবার ফেরত আসুক। এই জন্য যেহেতু এখন ক্যান্ডিডেট বদল হয়েছে, এবং আমি মনে করি ক্যান্ডিডেট বদল, তারপরে হচ্ছে যে কামালা হ্যারিসের যে নিজস্ব ক্যারিজমা এবং ডাইনামিজম, এবং তার সংগঠিত করার সক্ষমতা, যেটা আমরা আগে দেখি নাই, তার ফান্ড রেজিং এর ক্ষমতা, সব মিলিয়ে একটা দুর্দান্ত একটা ঘটনা দেখতে পাচ্ছি। আমি বারাক ওবামা এবং মিশেল ওবামার সূত্র ধরেই বলি যে উই ক্যান সেন্স হোপ ইন দ্য এয়ার, যে আকাশে বাতাসে শান্তির এবং মানে কি বলে যে আপনার আশার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আমেরিকার রাজনীতিতে। জি, গত রাতে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বারাক ওবামা এবং মিশেল ওবামা, এবং তাদের বক্তব্য অসাধারণ ছিল। আপনি কিছুটা স্পষ্ট করেছেন, তারা কামালা হ্যারিসের নেতৃত্বে আমেরিকা কতটা ভালো দিকে যাবে, আরও উজ্জ্বল হবে, বিভক্তি থেকে শুরু করে আরও অনেক কিছু ব্যাপারে তারা আশাবাদের কথা শুনিয়েছেন, এবং একরকম মানুষকে ভরসা দিচ্ছেন যে কামালা হ্যারিস, টিম ওয়ালস যদি নির্বাচিত হন তাহলে আমেরিকা কোন জায়গায় যাবে। একই সাথে দুজনই, বারাক ওবামা এবং মিশেল ওবামা, দুজনেই ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেছেন নানান ব্যাপারে। সেই ব্যাপারটা যদি একটু বলতেন, এটা কি ব্যক্তিগত আক্রমণ, যেটি ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন যে তারা বলেছিল ব্যক্তিগত আক্রমণ না করতে, এখন তারা নিজেরই ব্যক্তিগত আক্রমণ করছে? জি, দেখুন, এটা খুবই একটা মানে ভালো অবজারভেশন আপনি করেছেন, যে বারাক ওবামা এবং মিশেল ওবামা তারা যখন কথা বলে, এটা কিন্তু একটা পোয়েটিক লেভেলে চলে যায়, এটা কাব্যময়তা চলে আসে তাদের কথাতে। তারা শুধু আশার বাণী ছড়ায় যেরকম না, পলিটিশিয়ানরা অনেকে ভালো বক্তৃতা দেয়, কিন্তু বিশেষ করে মিশেল ওবামা যে বাগ্মিতা, যে কথা বলার ধরন,
যেইভাবে তিনি কথাটা উপস্থাপন করেন এটাও কিন্তু প্রণিধানযোগ্য। তা আপনি যেটা বলছেন যে ট্রাম্প বলছে যে ওবামা দুইজন, মিশেল ওবামা এবং বারাক ওবামা, অতীতে তারা আক্রমণ করতো না, তারা গুড পিপল ছিল, এখন দেখা যাচ্ছে তারা আমাকে আক্রমণও করছে। এটা কিন্তু সে নাজেহাল হয়ে গিয়ে কথাটা বলছে ডোনাল্ড ট্রাম্প, কারণ তারা সেইভাবে তাকে ব্যক্তিগতভাবে নিজের থেকে আক্রমণটা করেনি। মিশেল ওবামা এবং বারাক ওবামা তারা দুইজনে, আপনারা যদি খেয়াল করে থাকেন, মূলত ডোনাল্ড ট্রাম্প যেভাবে পার্সোনাল অ্যাটাক করে কামালা হ্যারিসকে, সেইটার প্রত্যুত্তর দিয়েছে মাত্র, তারা নতুন করে কোনো আক্রমণ তাকে করেনি। যেমন একটা ব্যাপারে তারা বলেছে যে যেই ভাষা, দুই ওবামার যেই ভাষায় বলেছেন খুবই চমৎকার, আপনি বলছিলেন যে একেবারে শিল্পিত, সেটিকে আক্রমণ বলা যায় নাকি এটা এক ধরনের বার্তা দেওয়া? আমি মনে করি বার্তা দেওয়া, কারণ হচ্ছে, এবং বার্তাটা হচ্ছে সঠিক বার্তা। দেখুন, বারাক ওবামাকে একটা কথা আমি শুধু বলি, কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা ইন্টারভিউতে বলেছিল যে ইমিগ্রেন্টরা, ইলিগালরা আসছে আমাদের দেশে, তারা এসে কিন্তু কালোদের চাকরি নিয়ে নিচ্ছে সব। তো এটা কিন্তু একটা রেশিয়াল টোন আছে কথাটাতে, অ্যাজ ইফ কালোরা হচ্ছে সব ছোট জাতীয় চাকরি করে এই দেশে, তাই না? যে এটাই তো তার আন্ডার টোনটা। আদারওয়াইজ আমেরিকাতে তো কালোদের সাদাদের বলে কোনো চাকরি নেই। সেই কথাটার প্রত্যুত্তরে বারাক ওবামা এমন সুন্দরভাবে বলেছে যে সে কালোদের চাকরি নিয়ে নিচ্ছে, অথচ সে কিন্তু ভুলে গেছে, অর্থাৎ ট্রাম্প ভুলে গেছে সে নিজেও একজন কালোর চাকরির জন্যই সে কম্পিট করে যাচ্ছে। অর্থাৎ বারাক ওবামা যে প্রেসিডেন্ট ছিল সেটাও কিন্তু কালোরই একটা চাকরি। আপনি দেখুন কত শিল্পিতভাবে তার কথাটা তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং তারপর আরেকটা কথা তারা বলেছে যে বাইডেনের কথা উল্লেখ না করে বলেছে যে বাইডেনকেও অনেক ওল্ড ছিল, এসব আলোচনা সমালোচনায় ছিল। এখন তারা কথাটা পাল্টিয়ে বলছে যে 78 বছরের একজন বিলিয়নিয়ার, যে হচ্ছে নিজের বাইরে গিয়ে কিছুই বোঝে না দুনিয়াতে, এবং আমরা দুইজন মানুষ যারা খুব অসম্ভব শিক্ষিত, হাজব্যান্ড ওয়াইফের কথা বলছে, এবং আমরা খুবই সাকসেসফুল আমেরিকার লাইফে, এটা তার সহ্য হচ্ছে না, একমাত্র কারণ আমাদের রং কালো। কিন্তু আপনি এই কথাটাও দেখেন, রিপাবলিকান দলের যে কনভেনশন, এখানে যে আপনি চোখ বুলান দর্শক সারিতে, তাহলে দেখবেন 95% লোক হচ্ছে সাদা, একেবারেই সাদা। এটা আমরা সবাই জানি, আমরা সবাই দেখি। আপনি যদি ডেমোক্রেটিক পার্টির যে কনভেনশন হচ্ছে, এখানে যে আপনি চোখ রাখেন, সেখানে দেখবেন সেখানে সাদা আছে, কালো আছে, ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে। এটাকে রিয়েল আমেরিকার চিত্র মনে হয় ডেমোক্রেটিক পার্টির যে কনভেনশন। তো এই যে সৌন্দর্যটা, এটার জন্য ডেমোক্রেটিক পার্টি অবশ্যই মানে আশার সঞ্চার করে সবার মধ্যে। এবং আমি মনে করি না যে বারাক ওবামা এবং মিশেল ওবামা ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, শুধু তার কথা ফিরিয়ে দিয়েছে শিল্পিতভাবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রফেসর কবির হাসান, আপনার কাছে আসি। এই যে কনভেনশনকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির এই জয় জয়কার দেখছি আমরা, অনেকগুলো ইতিবাচক দিক প্রফেসর খালেকুজ্জামান বলছেন। কামালা হ্যারিস নিজে, তার রানিং মেট, এবং গত দুদিনে, আজকে তৃতীয় দিন চলছে, যারা বক্তব্য রাখছেন তারকারা ডেমোক্রেটিক পার্টির, তাদের সবার কথার একটা ফোকাস হচ্ছে বারাক ওবামা যেমন ইতিহাস তৈরি করেছিলেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে, কামালা হ্যারিস ইতিহাস তৈরি করতে যাচ্ছেন কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট হিসেবে। এবং তার যেই সবলতার দিকগুলো, শক্তির দিকগুলো, সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, আপনার গর্ভপাত সহ প্রজনন স্বাস্থ্যসেবা, তারপরে মধ্যবিত্ত শ্রেণীর উপরে বেশি গুরুত্ব দেওয়া, কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কথা বলা। তার মানে হচ্ছে যে আগামী নির্বাচনে এই বিষয়গুলোর কারণেই কি ডেমোক্রেট এগিয়ে যাবেন? হ্যাঁ, দেখুন, পলিটিক্যাল মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি খালেকুজ্জামান ভাইয়ের সাথে। অবশ্যই আমরা খুব আশাবাদী। আমরা এই ব্যাপার নিয়ে একই অনুষ্ঠানে আরেকবার বলেছি যে জো বাইডেনকে স্টেপ ডাউন করা দরকার, নট বিকজ হি ইজ এ ব্যাড প্রেসিডেন্ট, এন্ড অ্যাকচুয়ালি হিস্ট্রি উইল জাজ। ডিউরিং হিজ প্রেসিডেন্সি হি অ্যাচিভড এ লট, কিন্তু বয়সের কারণে, মানে কগনিটিভ মানে ফেলিউর বা ডেক্লাইনের কারণে অনেকেই মনে করেছেন, আমি মনে করেছি, অনেকে স্টেপ ডাউন। এই যে উনি ডিসিশন নিয়েছেন, এটা একটা হিস্টোরিক মোমেন্টাস ডিসিশন। এবং নট অনলি দ্যাট, তারপরে প্রশ্ন ছিল কাকে, এটা কি ওপেন কনভেনশন হবে না কমলা হ্যারিসে ভাইস প্রেসিডেন্সিয়াল নমিনি হবে। সেই জায়গায়ও উনি একটা বুদ্ধিমত্তার এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। কমলা হ্যারিসকে উনি এন্ডোর্স করেছেন রাইট ওয়ে। কমলা হ্যারিস অফকোর্স ইজ এ কম্পিটেন্ট পারসন, কিন্তু তার এন্ডোর্সমেন্ট এবং যে কথাটা বললেন যে কনভেনশন সেকেন্ড নাইট, আজকে থার্ড নাইট হবে, অল দি স্টার পাওয়ার, যে ইউনিটি, যে
ডেমোক্রেটিক পার্টির মধ্যে আছে সেটা আসলেই অভাবনীয়, অভূতপূর্ব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রিপাবলিকান সাইডে কিন্তু একজনই প্রেসিডেন্ট জীবিত আছেন যিনি আসতে পারতেন, জর্জ বুশ, উনি আসেননি। কিন্তু ডেমোক্রেটিক সাইডে কিন্তু এখন অনেকগুলো প্রেসিডেন্ট জীবিত, কার্টার থেকে শুরু করে, যদিও উনি জনসম্মুখে আসেন না, তারপর বিল ক্লিন্টন, তারপর বারাক ওবামা। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হলেন উনি তো একটা হিস্ট্রি তৈরি করলেন, তাই না? অনেকে মনে করেছে যে ওয়ান টাইম প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু সেকেন্ড বারে উনি জিতে গেলেন। এবার আরেকটা যেটা হতে যাচ্ছে, যেই যেই এনার্জি ডেমোক্রেটিক পার্টির মধ্যে চলছে, এবং সেই এনার্জি আমি আশাবাদী যে এবার কমলা হ্যারিস প্রেসিডেন্ট হবেন। কিন্তু এই যে কথাটা বারাক ওবামা বলেছে, কিন্তু উই হ্যাভ টু বি কেয়ারফুল, কারণ অল দি নাম্বারস আর গুড, ইভেন ইনফ্লেশন ইজ ডাউন। কিন্তু এখন থেকে ইলেকশন আমেরিকাতে একটা দিন কিন্তু অনেক রাতের মতো। আমাদেরকে ভিজিলেন্ট থাকতে হবে যারা ডেমোক্রেটিক পার্টি করেন বা ভালোবাসেন। এবং এখনই কিন্তু একইভাবে আমরা সেটা বলতে পারছি না যে 100% সিওরিটি, বাট অল দি নাম্বারস আর শোয়িং। এখন একটা পোলে আমি দেখলাম যে সান বেল্ট এবং রাস্ট বেল্ট বলে, মানে যেগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেট আর কি, রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পকে জিততে হলে ওকে দুইটা বেল্টে তাকে জিততে হবে। কিন্তু পোল নাম্বার যেভাবে দেখা যাচ্ছে যে কমলা হ্যারিস কিন্তু either way one of the other can lead her to 273. So all these numbers are great. কিন্তু যে জিনিসটা আমি বলছি যে এখন থেকে আমাদের ইকোনমির কি অবস্থা হবে, কারণ ডোমেস্টিকলি ইকোনমি ইজ প্লে এ ভেরি ক্রিটিক্যাল রোল। আরেকটা ব্যাপার যেটা গাজা ওয়ার উইল প্লে স্টিল ইজ এ বিগ ফ্যাক্টর। হ্যাঁ, আমি আজকে শুনছিলাম বা স্কুল থেকে আসার পথে যে বার্নি স্যান্ডার্স যে স্ট্যান্ড নিয়েছেন, সেই কমলা হ্যারিসকে আমি শুনতে যাচ্ছি সেটা একটা স্ট্যান্ড উনি নেন মানবতার পক্ষে, তাহলে আই এম 100% শিওর কমলা হ্যারিস ইজ গোইং টু উইন। বাট দ্যাটস স্টিল এ বিগ কোশ্চেন মার্ক, কারণ সেখানে জুইশ ম্যানি আছে, লবি আছে। আপনারা জানেন যে 4 জন যে ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ছিলেন, 2 জন অলরেডি প্রাইমারিতে হেরে গেছেন জুইশ ম্যানের কাছে। তো এগুলো তো প্লে করবে। আরেকটা ব্যাপার বলেছেন যে টাকা পয়সা, যে ক্যাম্পেইন ফাইন্যান্সিং 4 টাইমস 280+ মিলিয়ন টাকা পয়সা পোরিং করছে, এবং ফাইনাল স্টেজে আমি জানি না, রিপাবলিকানদের কিন্তু অনেক টাকা, তাদের কিন্তু অনেক মানে টাকা দেওয়ার জন্য বসে আছে। আপনি জানেন যে মানে $45 মিলিয়ন করে দিবে, যে নামটা ভুলে গেলাম ভদ্রলোকের। তারপরে তাদের বিরাট ডোনার আছে। তো এখন দেখা যাবে যে মানি পাওয়ার কতটুকু প্লে করে। কিন্তু all the winds are in the right direction. It will be another history in my lifetime in America. First American black president, first women president. আপনারা জানেন যে কিছুদিন আগে মেক্সিকোতে the first women president হয়েছে। সে হাওয়াকে আমেরিকাতে লাগছে কিনা, লাগলে করলে আমি খুবই হ্যাপি হব। Not only that, this is the people from center to the left. তারা কিন্তু তারা they are believing, of course, আমেরিকাতে তো ক্যাপিটালিজম বাইরে কিছু নেই, কিন্তু ক্যাপিটালিজম উইথ এ হিউম্যান ফেস। যে ক্যাপিটালিজম যে খারাপ দিকগুলো আছে এটাকে কন্টেইন করার জন্য তাদের যে ইকোনমিক পলিসি, এই পলিসিগুলো কাজ করবে। কিন্তু যেহেতু এই পলিসি সেন্টার টু দি লেফট, রিপাবলিকান যেহেতু সেন্টার টু দি রাইট, তারা কিন্তু এটাকে অ্যাটাক করা শুরু করবে। তো কমলা হ্যারিসও রেডি থাকতে হবে, তার ইকোনমিক প্ল্যান তাকে বুঝতে হবে। শি ইজ এ লয়ার, এবং সেও তার যে ইকোনমিক। হ্যাঁ কবির ভাই, কামালা হ্যারিস তো এরই মধ্যে তার অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন, এবং আমরা অর্থনীতিবিদদের মুখে কিন্তু ইতিবাচক বিশ্লেষণই শুনেছি। না, ইতিবাচক বিশ্লেষণ শুনেছেন, কিন্তু এটা তো পজিটিভ নেগেটিভ দিক আছে। এখন রিপাবলিকানরা তো মার্কেট ইকোনমি বিশ্বাস করে, যে একেবারে হার্ডকোর মার্কেট ইকোনমি উইদাউট এনি হিউম্যান স্পিরিট। তো সেটা তারা আনার চেষ্টা করবে। একটা জিনিস বলেছেন, আপনি জানেন বার্নি স্যান্ডার্স, যে মিনিমাম ওয়েজ, এইটারে যে কতবার চেষ্টা করা হচ্ছে। মিনিমাম ওয়েজ আসলে বৃদ্ধি করা দরকার। মিনিমাম ওয়েজ বৃদ্ধি করলে অনেকে বলে যে দুইটা সাইডে আছে ইকোনমিক আর্গুমেন্ট, যে অনেকে চাকরি পাবে না। কিন্তু মিনিমাম ওয়েজ যদি বৃদ্ধি করেন, তাহলে যে আপনার প্রোডাক্টিভিটি যে ইম্প্যাক্ট পড়বে, সেটাতে যে লস তাদের গেইন আরো বেশি হবে। এই ব্যাপারগুলো, ডেটাগুলো আসছে, এই ডেটাগুলো এখন জনসম্মুখে আপনাকে শেয়ার করতে হবে। আজকে আমি স্কুল থেকে বের করার পথে একজন মহিলার সাথে আলাপ হচ্ছে, সে ওবামা কেয়ার বিক্রি করে। তো একজন তার পেশেন্টকে বলে যে আই ডোন্ট ওয়ান্ট ওবামা কেয়ার। বলে যে তুমি তো ওবামা কেয়ার নিতেই আসছো, তুমি যে আজকে যে তোমার ইন্স্যুরেন্স আছে, তুমি ওবামা কেয়ারের মাধ্যমে তুমি পাচ্ছ।
তো মানুষের ইগনোরেন্স কতটুকু, সে ওবামা কেয়ার নিয়ে বেনিফিটেড হচ্ছে কিন্তু সে ওবামা কেয়ার নিবে না। তার মানে রিপাবলিকান পার্টির যে পার্টি লাইন গুলো আছে যে অন্ধের মতো ওরা বিশ্বাস করে। এবং দিস নেগেটিভ ক্যাম্পেইন, দিস ডোনাল্ড ট্রাম্প যে কথা সুন্দর করে খারগঞ্জ বলেছেন, পোয়েটিক যে মেসেজটা, এটা নট এ পার্সোনাল অ্যাটাক, ইটস এ পলিসি অ্যাটাক। এবং যেটা ডোনাল্ড ট্রাম্প করে, সে পার্সোনাল অ্যাটাক করে, যে পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে কমলা হ্যারিসের বিরুদ্ধে। একবার বলে সে ইন্ডিয়ান, তো আমি তো জানতাম ইন্ডিয়ান, সে ব্ল্যাক কেমন করে হলে আজকে বিশ্বাস তাকে ভায়োলেন্টলি সে বিকেম মানে ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল নমিনি, মনে হচ্ছে যে সে ইয়াকে লাথি মেরা জো বাইডেনকে সে প্রেসিডেন্ট হয়েছে। তো এগুলো কিন্তু নেগেটিভ ক্যাম্পেইনিং আর কাজে লাগবে না, কারণ হি হ্যাজ টু লুক দিস ইয়াং জেনারেশন যারা ভোট দিবে জেনজি, তারা কিন্তু সাদাকে সাদা জানে, কালোকে কালো জানে। যে বিপ্লব আপনারা বাংলাদেশে ঘটাইছেন সেই জেনারেশন কিন্তু এবার ভোট দিবে। তো এই রিপাবলিকান পার্টির ছল চাতুরি, ডোনাল্ড ট্রাম্পের সেই দিস লাইং এন্ড লাইং, এভরি ওয়ার্ড হি সেজ লাইস, ইজ নট গোইং টু ওয়ার্ক এনিমোর। ধন্যবাদ প্রফেসর খালেকুজ্জামান। আপনি নিশ্চয়ই গত কয়েকদিনে প্রেসিডেন্ট বাইডেনের, দুঃখিত, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনেছেন। তিনি যেইভাবে, যেই ভাষায়, যেই টোন এবং টেনরে এবং যেই ধরনের শারীরিক অঙ্গভঙ্গিতে কথা বলে থাকেন, সেটা মানে অ্যাবসেন্ট দেখছি। খুব নিস্তেজ, খুবই আপনার আস্তে, খুবই বলা যেতে পারে দুর্বল, অসুস্থ এরকমটা মনে হচ্ছে। এটা কি তার মনস্তাত্ত্বিক পরাজয়ের কারণে এরকম প্রভাব পড়েছে, নাকি স্বাস্থ্যগত, নাকি তিনি বুঝতে পারছেন যে আসলে তিনি হেরে যাচ্ছেন বা পিছিয়ে পড়ছেন, তারই প্রভাব পড়েছে? কারণ তার পারফরমেন্স আমরা সারা জীবন যা দেখে আসছি, তিনি মিথ্যা বলেন, আক্রমণ করেন, বাজে কথা বলেন, কিন্তু আজকেও তার যে বক্তব্য আমি দেখলাম তাকে ওরকমটা মনে হয়নি, অনেকটা মানে হতাশ, নিস্তেজ, দুর্বল এমনটা মনে হয়েছে। এটি কি কামালা হ্যারিসের উত্থানের প্রভাব, নাকি তিনি নিজেই বুঝতে পারছেন এই অবস্থা? আমি ঠিক জানি না, আপনার ব্যাখ্যাটা কি? জি, এটা বলা খুব মুশকিল, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প খুবই আনপ্রেডিক্টেবল একজন গাই। সে একদিন হয়তো সে তার যারা পলিসি অ্যাডভাইজার আছে, আপনি জানেন আমরা অনেক সময় শুনি তারা সবসময় তাকে বলে তুমি যে টেলিপ্রম্পটারের মধ্যে সীমাবদ্ধ থাকো, তাহলে তুমি অনেক ভালো করবে। এটা অনেক করার চেষ্টা করে মাঝে মধ্যে, কিন্তু মাঝে মধ্যে তার ভিতরের যে রিয়েল চরিত্রটা এটা আবার বেরিয়ে আসে। এটা হয়তো আপনি যেটা বলছেন এটা আজকের দিনের জন্য হয়েছে বলে আবার সে মানুষজনকে জিজ্ঞেস করে, কিন্তু তার যারা অডিয়েন্স, যে আমি তো মানে নাইসই থাকতে চাই, তোমরা কি মনে করো বারাক ওবামাকে আমাকে আক্রমণ করছে, আমার বোধহয় নাইস থাকা ঠিক না, এটাও কিন্তু সে বলছে, বুঝছেন? সুতরাং এটা আই উইল টেক ইট উইথ এ গ্রেইন অফ সল্ট, যে সে এটা তার পার্মানেন্ট তার এরকম পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না। হয়তো তার শারীরিক অসুস্থতা থাকতে পারে, হয়তোবা তার মধ্যে এক ধরনের নিস্তেজ ভাব কাজ করতে পারে, হয়তোবা তার পলিসি অ্যাডভাইজার যারা তারা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তুমি তোমার ইয়েতেই থাকো, পলিসি ম্যাটারে থাকো। কারণ মানুষজন এই জাতীয় যে বাচ্চা সুলভ আচরণ, বাচ্চা সুলভ বকাবাজি, এটা কিন্তু মানুষ কুবার নিচ্ছে না, জিনিসটা পুরনো হয়ে গেছে। এমনকি বারাক ওবামা তার বক্তৃতায় কালকে রাত্রে বলেছে যে এই যে সিনেমাটা এটা আমাদের দেখা হয়ে গেছে, এবং সাধারণত যে দ্বিতীয় খণ্ড বাইর হয় এটাকে সিকুয়েল বলে, সিকুয়েলটা সাধারণত খারাপ হয়। তো এই যে একটা খোঁচা দিয়ে কথা বললো, তাতে করেও তার আর কি কিছুটা বোধোদয় হয়। মানুষ আস্তে আস্তে খুব টায়ার্ড হয়ে যায় যে কতবার বাচ্চা সুলভ 4th গ্রেডের আচরণ শোনা যায়, যে কামালা হ্যারিস, কামালা, সে কি ইন্ডিয়ান না আফ্রিকান, এইসব কথা একবার শোনা যায়, দুইবার শোনা যায়, মানুষেরা খুব বিরক্ত হয় এট দ্য এন্ড অফ দ্য ডে। তার বেসিক কোর বাদ দিয়ে একটা মানুষকে আপনি কনভিন্স করতে পারবেন না একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন এমন বাচ্চা সুলভ আক্রমণাত্মক কথা বারবার বলে। এখানে আপনার কন্টেন্ট থাকতে হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। জি, আরেকটা জিনিস খেয়াল করেছেন, কোনো গণমাধ্যমে এই প্রশ্নটা তোলা হয়েছে, কামালা হ্যারিসের সাথে সেকেন্ড জেন্টলম্যান যাচ্ছেন এবং বক্তব্য রাখছেন এবং প্রচারে যথেষ্ট সহায়তা করছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে মেলানিয়া ট্রাম্প আসছেন না, তাকে অনেকদিন দেখাও যাচ্ছে না, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন আছে। তার মানে এটা কি ডোনাল্ড ট্রাম্পের জন্য আরেকটা নেগেটিভ পয়েন্ট কিনা, যে ফার্স্ট লেডি তার ক্যাম্পেইনে যাচ্ছেন না, তার সাথে থাকছেন না, তার পক্ষে কাজ করছেন না? আমি বলবো জি, আচ্ছা, থ্যাংক ইউ। এটাও খুবই একটা ইন্টারেস্টিং কথা আপনি তুলেছেন। দেখুন, মেলানিয়ার সাথে তার যে সম্পর্ক ভালো না এটা আমরা জানি। তারপরে আপনার একটা জিনিস বুঝতে হবে, একটা ওয়াইফ যে হচ্ছে তার চোখের সামনে জাতীয় টেলিভিশনে দেখছে যে তার হাজবেন্ড
অন্য পর্ন স্টারের সাথে সম্পর্ক থাকার জন্য সে দোষী সাব্যস্ত হচ্ছে, আরেকজনকে সে কি বলে ডিপার্টমেন্ট স্টোরে চেপে ধরছে। তো এইগুলি তো একটা সুস্থ মস্তিষ্কের একটা ওয়াইফের পক্ষে নেওয়াটা খুব কঠিন। এবং এই জন্য মেলানিয়া ট্রাম্প যতটা মিনিমাম তার চেহারা না দেখালে চলে না, ততটাই সে কনভেনশনে কয়েক মিনিটের জন্য এসেছিল, আপনারা জানেন। আর একইভাবে আমি যদি উল্টায় বলি, এই যে এমহফ, মানে কালকে যে কামালা হ্যারিসের হাজব্যান্ড যে বক্তৃতাটা দিলেন, সেটা কত অর্গ্যানিক ছিল, সেটা কত আন্তরিক ছিল, সেখানে সে কত মানবিকভাবে তাদের সম্পর্কটা তুলে ধরেছে। এবং অনেক অ্যানালিস্টরাই বারবার বলছিল, এই দেশে তো অনেক অ্যানালাইসিস হয়ে জানেন, যে এই যে ভালোবাসাটা, এটার মধ্যে কোনো কামতি নেই, কোনো ঘাটতি নেই। এই যে ভালোবাসাটা এবং তার যে মানে সৎ ছেলে মেয়ে কামালা হ্যারিসের, তাদের প্রতি তার যে ভালোবাসা, তাদের যখন বিয়ে হলো তার ছেলের, সেইখানে কামালা হ্যারিস কিন্তু অফিসিয়েট করেছে, মানে যাজকের কাজ করেছে। এটা আপনার আমেরিকাতে মানুষেরা এত বেশি মানে কি বলে ভোকাল, যে একটা সৎ সন্তান তার সৎ মাকে যদি পছন্দ না করে, কখনোই বলবে না যে তুমি আমার বিয়েতে এসে অফিসিয়েট করো। এইসব তাল বাহানাগুলি, এইসব প্রিটেনশাসগুলি দেশে থাকে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, এটা খুব অবভিয়াস যে মানে কামালা হ্যারিস এবং তার হাজবেন্ডের মধ্যে যে সম্পর্কটা, এটা অসাধারণ এবং এটা খুবই আন্তরিক। এবং তিনি তার পাশে রয়েছেন, শুধু তাই না, ইন্টারেস্টিং হলো তার যে অতীতের স্ত্রী, তিনিও কিন্তু কামালা হ্যারিসকে এন্ডোর্স করে। হ্যাঁ, যে মানে তার যে রিয়েল বায়োলজিক্যাল সন্তানের মা যারা, তিনিও ছিলেন কনভেনশনে। তারপর তার যে সন্তানরা কিন্তু জানেন আপনি, তার হাজব্যান্ড হচ্ছে ডাগ এমহফ, উনি একজন জুইশ ব্যক্তি, কিন্তু তার যে ছেলে মেয়ে, তার যে মেয়ে বিশেষ করে এলা, সে কিন্তু এই যে জুইশ ভয়েস ফর চেঞ্জ, যেটা অর্থাৎ যারা প্যালেস্টাইনের অধিকারকে সমর্থন করে, তাদেরই একজন। সুতরাং সব মিলিয়ে তাদের পরিবারটা অসাধারণ একটা প্রগতিশীল পরিবার বলে আমি মনে করি। এবং এটা খুব অবভিয়াস, এটার সাথে ডোনাল্ড ট্রাম্পের যে স্ত্রীর সম্পর্ক, এটার ধারে কাছেও যায় না। তার মানে ফার্স্ট ফ্যামিলির একটা প্রভাব তো মানুষের উপরে পড়ে, সেদিক থেকে অ্যাবসলিউটলি থাকবে। কারণ এটা তো একটা দেশের মধ্যে যারা দেশের নেতা, তাদের পারিবারিক সম্পর্কটা কেমন, তাদের চরিত্র কেমন, এটা তো এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ নজর দেয়, তাই না? জি, একটা ছোট্ট বিরতি নিয়ে কবির ভাই আপনার কাছে ফিরবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। আশা করছি যারা অনুষ্ঠান দেখছেন তারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। প্রফেসর কবির হাসান, আপনি কি যেন যুক্ত করতে চেয়েছিলেন? তারপর আমার প্রশ্ন আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, অফকোর্স মানে ডোনাল্ড ট্রাম্প ইজ এ নার্সিস্টিক পারসন। আপনি যে বললেন যে টেন ডাউন করা, তার যে ইলেকশন স্ট্র্যাটেজি ছিল, জো বাইডেনের বিরুদ্ধে লড়বে এবং তাকে যে স্লিপি জো বলে বলতো, তাকে ক্যারিকেচার করতো। এখন দেখা গেছে শি ইজ দ্য ওল্ডেস্ট প্রেসিডেন্ট পারসন রানিং ফর প্রেসিডেন্সি। সে যে হঠাৎ করে গণেশ উল্টে যাওয়া, তার স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে, তার যে ভোকাবুলারিও চেঞ্জ করতে হচ্ছে। এখন কি করে? তাকে পার্সোনাল অ্যাটাক। আমি যেটা অ্যান্টিসিপেট করছি, এই পার্সোনাল অ্যাটাক কেন আরো বাড়া শুরু করবে। কারোরই কিন্তু অতীত ভালো না, কমলা হ্যারিসের অতীত ভালো না। আপনি যদি পার্সোনাল লাইফ নিয়ে আলাপ করেন, সে কিন্তু এই মানে ট্যাগ অন করেই এতটুকু জায়গায় আসছে। আপনি এখন এই ডার্ট গুলো বেরিয়ে আনা কারোর জন্য সুখকর হবে না। ডোনাল্ড ট্রাম্পের তো অতীত খারাপ, এখন বর্তমানে খারাপ। তাই এখন ওইদিকে গিয়ে নেগেটিভ ক্যাম্পেইনে গিয়ে আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প খুব একটা ভালো করতে পারবে। বাট এইটাকে ডেমোক্রেটিক পার্টিকে উস্কে দেওয়া উচিত না, যাতে ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত নেগেটিভ কথাবার্তা বলে। আর আপনি জানেন যে এই যে তার মানে পরকের কারণে কিন্তু এমহফ তার হাজবেন্ড, মানে তাদের বিয়ে ভেঙে যায়। তো অতীত কারোরই সুখের কন্যা আর কি। আচ্ছা, যেই ব্যাপারটা যে নার্সিস্টিক, যে আপনি বলতে একটু সাবডিউট থাকে, এটা কিন্তু সে নিতে পারছে না। নার্সিস্টিক লোকজন যখন দেখেছে হেরে যাওয়ার একটা প্রবণতা, আমার মধ্যে তার এই ভয় এখন ঢুকেছে আসলে। এখন সে যদি টেলিপ্রম্পটারে ফলো না করে, তার অ্যাডভাইজারে ফলো না করে, তার হয়তো গুহারা হারবে, কারণ তার প্রেডিকশন কিন্তু ভালো না। কিন্তু অ্যাগেইন, হ্যাভিং সেড দিস, আমেরিকান পলিটিক্সে এখনো 2-3 মাস বাকি আছে। ইটস এ লং টাইম, এনিথিং কুড চেঞ্জ। জি, প্রফেসর কবির হাসান, ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স, এই দুজনের কথা একটা জিনিস কমন, প্রতিনিয়তই তারা বলে যাচ্ছেন যে কামালা হ্যারিস সীমান্ত রক্ষা করতে পারেন নাই, সীমান্ত খুলে দিয়েছেন, সন্ত্রাসীরা এসেছে, ইত্যাদি ইত্যাদি। প্রতিদিনের বক্তব্যে এই কথাটা আছে।
তার কোনো জবাব আমরা কামালা হ্যারিসের ক্যাম্প থেকে খুব একটা পাচ্ছি না। এই সীমান্ত সংকট তো আসলে সংকট, এবং সেটি বাইডেন হ্যারিস প্রশাসনের একটা বড় ব্যর্থতা। এটা কি তারা কাটিয়ে উঠতে পারছে, বা জবাব না দেওয়াটা কি একরকম এটাকে মেনে নেওয়া, নাকি এটাকে অবজ্ঞা করে অন্য বিষয়ের দিকে মানুষের মনোযোগ নিয়ে যাওয়া? আসলে এই ব্যাপারটা একটা উইক পয়েন্ট ফর দ্য ডেমোক্রেটিক পার্টি রাইট নাও, কারণ ডিউরিং জো বাইডেনের সময় তারা আসলে বর্ডারকে সেইভাবে কন্ট্রোল করতে পারেনি। দিস ইজ এ ফ্যাক্ট। আর আপনারা তো জানেন যে রিপাবলিকানদের ট্রাম্প কার্ড হলো ইমিগ্রেশন, তারপর ইলিগাল ইমিগ্রেশন, তারপর ইকোনমি, তারপর রেগুলেশন, তারপর ফরেন, ইসরায়েল তো আছেই। তো এই ব্যাপারটা তাদের একটা একটা ঠিক একটা ক্লিয়ার পলিসি, একটা মেসেজ দিতে হবে, তা নাহলে কিন্তু ভোটারদের এটা ইম্প্যাক্ট করবে। আর যে কথাটা এই যে কালোদের চাকরি নিয়ে যাচ্ছে, তারপরে এগুলো করছে, এগুলো বাড়তে থাকবে, কিন্তু আসলে এই কথা সুন্দর জবাব তো আমাদের এক্স প্রেসিডেন্ট বারাক ওবামা দিয়েই গেছেন। তা আমার মনে একটা দুর্বল জায়গা তাদের একটা, খালেকুনের হয়তো ভালো বলতে পারেন, ফলো করছেন, আমার মনে এটা একটা দুর্বল জায়গা। তাদের একটা ক্লিয়ার পলিসি পার্সপেক্টিভ দিতে হবে যে ইললিগাল ইমিগ্রেন্টদের কিভাবে লিগ্যাল করা যায়, অথবা আমাদের একটা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন পলিসি তৈরি করা, যেটা চেষ্টা করে যাচ্ছে দুই পার্টি ফর মেনি ইয়ার্স, যেটা আমেরিকার জন্য ভালো হবে। কারণ আমেরিকার যে মূল ডিএনএ, এটা হলো ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। এই ডিএনএ যদি চেঞ্জ করতে যায়, নতুন পলিসি ইজ গোইং টু ব্যাকফায়ার। আজকে আমেরিকা আপনি যেখানেই দেখেন, জনগোষ্ঠী দেখেন, ইমিগ্রেন্টরা কিন্তু সবকিছু কন্ট্রোল করছে ইন দ্য সেন্স ইমিগ্রেন্ট অরিজিনের কথা বলছি, তারা ভালো করছে। এট দি সেম টাইম যে ডেপ্রাইভেশনের কথা, যে ইমিগ্রেন্টরা এসে যে সাদাদের এত ক্ষোভ কেন ডোনাল্ড ট্রাম্পের 35% লোক অন্ধের মতো বিশ্বাস করে? কারণ সাদারা মনে করতেছে তারা ডেপ্রাইভ, তারা বিদেশে সবকিছু নিয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের নিজেদের তাকায় না, তারা লেজি হয়ে গেছে, কমপ্লেসেন্ট হয়ে গেছে। এখন তাদেরকেও কিন্তু এই ডেমোক্রেটদের বা যারা ক্ষমতায় যাবে, তাদেরকেও তাদের গণনা আনতে হবে, কিভাবে তাদের লট, তাদের ভাগ্য ভালো করা যায়। সেই ব্যাপারটাও ডেমোক্রেট কমলা হ্যারিস এবং টিম ওয়াজকে তাদের মেসেজিং এর মধ্যে আনতে হবে, গ্রাসরুট লেভেল যেতে হবে। তা না হলে কিন্তু একটা ডিভাইডেড নেশন তো কারোর জন্যই ভালো না। এখন দি নেশন ইজ রিয়েলি ডিভাইডেড, এন্ড ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ডান দ্যাট ফর হিজ ওন পার্সোনাল বেনিফিট। সেটাকে দূর করতে হবে। গত 40 ইয়ার্স ধরে আমি কিন্তু এই যে ডিভিশনটা বাড়ছে, এই ডিভিশনটা কিন্তু আমেরিকার জন্য মঙ্গলজনক না, আমেরিকার স্টেবিলিটির জন্য মঙ্গলজনক না, এবং এর ইম্প্যাক্ট কিন্তু আদার কান্ট্রিজও পড়বে। জি, প্রফেসর খালেকুজ্জামান, যে কথা প্রফেসর কবির হাসান বলছিলেন যে বিভক্তির কারণে যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে, গত রাতে বারাক ওবামার বক্তব্যেও একটা লাইন ছিল এরকম, অনেক আশাবাদ জানিয়েছেন যে কামালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ আরও ন্যায়ভিত্তিক, আরও মুক্ত দেশ হবে, আরও নিরাপদ হবে, ইত্যাদি ইত্যাদি, এবং সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন কামালা হ্যারিস আমেরিকাকে। পাশাপাশি এটাও বলেছেন যে প্রচণ্ড বিভক্তির এই দেশে নভেম্বরের নির্বাচনটা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এখন সেই বিভক্তি দূর করার, ট্রাম্পের ক্যাম্প তো বিভক্তি তৈরি করে, কিন্তু কামালা হ্যারিসের ক্যাম্প কি বিভক্তি দূর করার কোনো চেষ্টা করছে, বা তাদের বক্তব্যে তেমন কোনো বার্তা পাচ্ছেন? জি দেখুন, ধন্যবাদ। এখন খুবই সংক্ষিপ্তভাবে একটা জিনিস একটু কারেক্ট করতে চাই। কবির ভাই বলছে যে অতীত কারোর অত শোভা না, এবং কামালা হ্যারিস পরকীয়ার কারণে এই বিয়ে ভেঙেছে, এটা সঠিক না। কারণ হচ্ছে কামালা হ্যারিসের সঙ্গে ডাগ এমহফের দেখা হয়েছে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার অনেক বছর পরে, এবং একটা ব্লাইন্ড ডেটের মাধ্যমে। এটা আমি কারেকশন অন রেকর্ড বলে রাখছি। আরেকটা আপনি যেটা বললেন যে বিভাজনের যে রাজনীতি, এটা কিন্তু প্রত্যেক রাজনীতির প্রত্যেক ইলেকশনের সময় বলা হয় যে এটা খুব ডিভাইডেড দেশ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইলেকশন, এগুলি আমরা সারা বছর শুনে আসছি, সারা জীবন। ইলেকশন তো ডিভাইডেড হবে দুই দলের, কিন্তু ডিভিশনটা এখন খুব গভীর হয়েছে। ডিভিশনটা অর্থাৎ এখন একদল আরেক দলকে ঘৃণা করতে শুরু করেছে। আদারওয়াইজ ডেমোক্রেট রিপাবলিকান ডিভিশন তো সারা জীবনই ছিল, থাকতেই হবে। এখন হচ্ছে মাগা রিপাবলিকান যারা, তারা আসলে অন্যদেরকে আসলে রিয়েল আমেরিকানই মনে করে না। এটা হচ্ছে সমস্যাটা। দেখুন যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয় যখন, তখনও বারাক ওবামা, তারপরে হচ্ছে আপনার কামালা হ্যারিস, এমনকি তাদের নিজের দলের নিকি হেলি, তাদের জাতীয়তা নিয়ে তারা প্রশ্ন করে। হ্যাঁ, তো সেই দলটা হচ্ছে খুবই উগ্র জাতীয়তাবাদী এবং হচ্ছে বর্ণবাদী একটা দল। সেই বর্ণবাদটা তাদের মধ্যে হৃদয়ে প্রথিত হয়ে যাচ্ছে রিপাবলিকানদের। আর জেনারেল ডিভিশনটা ছিল, আপনি যেটা বলছেন, এই ডিভিশনটা উত্তরানোর জন্য ডেমোক্রেটরা কি করছে।
হ্যাঁ, ডেমোক্রেটরা কন্টিনিউয়াস চেষ্টা করে যায়। ডেমোক্রেটদের কোয়ালিশনটার কথা একটু আগে আমি আপনাকে বললাম। আপনি যদি তাদের কনভেনশন হলের দিকে তাকান তাহলে দেখবেন এখানে এমন কোনো জাতি গোষ্ঠী নেই যে যারা এখানে রেপ্রেজেন্টেড না। তার বিপরীতে আমি বলছিলাম যে রিপাবলিকানদের কনভেনশনের চেহারা 95% লোক সাদা, তাই না? তারা সবসময় চেষ্টা করছে। প্রফেসর কাকুজ্জামান, আমরা এই গত 3 রাত, আজকে রাত পর্যন্ত কনভেনশনের যে চিত্র দেখছি, যাদের ডমিনেন্স দেখছি, এখানে কৃষ্ণাঙ্গর একটা আধিপত্য কি লক্ষ্য করেছেন আপনি? ডেফিনেটলি লক্ষ্য করেছি। কারণ হচ্ছে কৃষ্ণাঙ্গরা হচ্ছে আপনার, বিশেষ করে কৃষ্ণাঙ্গ মহিলারা ডেমোক্রেটিক দলের হচ্ছে আপনার মেরুদণ্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে যারা প্রগতিশীল বলতে আর কি সাদা কিন্তু কলেজ এডুকেশন। আমরা তো এই ডেমোগ্রাফিটা জানি, এই ব্রেকডাউনটা, সেটা ডেফিনেটলি কালো এবং হিস্প্যানিক এবং এশিয়ান সবাইকে তো কিছুটা কালো শেডের মানুষ মনে হয়। ডেফিনেটলি তারা বেশি এখানে, কোনো সন্দেহ নেই। এটা লুকানোরও কিছু নেই। তবে এই যে বিভাজনটাকে ভাঙতে হবে তাদের ভুলগুলিকে ধরিয়ে দিয়ে। কবির ভাই একটু আগে বলছিলেন যে একটা সাদা মহিলা আসছে ওবামা কেয়ারের এই নিতে, ফ্যাসিলিটিস নিতে, কিন্তু নামটা তার পছন্দ না, সে জানেও না। হ্যাঁ, সে মনে করছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, এটার আমি অংশ, কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে ওবামা কেয়ার। তো এই ওদের যে ডিভিশনটা রিপাবলিকানদের, এটা হচ্ছে গ্রিনার পর্যায়ে। তো এটাকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে ইস্যুর মাধ্যমে। এবং যারা হচ্ছে সাদাদের মধ্যে তো গরিব আছে, নিষ্পেষিত লোক আছে, তাদেরকে বলতে হবে তোমরা শুধু গায়ের রং সাদা বলে ওই গ্রুপে যাওয়া এটা কিন্তু ঠিক না, কারণ তোমাদের স্বার্থ কারা বেশি দেখে এটা দেখো। এভাবে আস্তে আস্তে বোঝাতে হবে। আর একটা কথা বলে আমি শেষ করি, এটা হচ্ছে যে বর্ডারের কথাটা আপনি বললেন। বর্ডারের ব্যাপারে ডেমোক্রেটরা টোটালি কিছু বলে না এমন না। একটা হচ্ছে এটা তাদের দর্শনগত একটা পজিশন, ডেমোক্রেটদের হচ্ছে ওরা বেশি মানবিক ইমিগ্রেন্টদের ব্যাপারে। কারণ আপনি বলছেন যে ওরা ইমিগ্রেন্টদের দেশ, তাই না? এটাকে ওরা অনেকটা ধারণ করে মনে প্রাণ। এক কারণ। আরেকটা কারণ হচ্ছে ওরা কিন্তু বড় একটা বিল নিয়ে এসেছিল, এটা আপনি তো সবই জানেন, যে একটা বাইপার্টিজান বিল নিয়ে এসেছিল। ডোনাল্ড ট্রাম্প এটাকে কিল করেছে। এটা তুমি এখন পাস করতে দিও না, তাহলে ইলেকশনে আমার জন্য অসুবিধা হবে। তো সুতরাং আপনি সবটা দিকই দেখতে হবে। দুটো কারণে, একটা হচ্ছে ডেমোক্রেটরা অবশ্যই ইমিগ্রেন্টদেরকে মানবিকভাবে দেখে, আর ইমিগ্রেন্টরা কিন্তু কোনো বকার জিনিস না, লজ্জারও জিনিস না। কারণ ইমিগ্রেন্টরা এই দেশে ব্যাপক কন্ট্রিবিউট করে। ইমিগ্রেন্টরা যদি না থাকে তাহলে যে অড জবগুলি করে, কৃষি কাজগুলি করে, এটা সাধারণত পটেটো কি বলে, কাউচ পটেটো, তারা তো কাজগুলি করবে না। একটা সাদা লোক যে এই দেশে জন্মগ্রহণ করেছে, সে যদি মনে করতো আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি চেষ্টা করবো আমি ফাইন্যান্সের প্রফেসর হতে, আমি জিওলজির প্রফেসর হতে, তাদেরকে কেউ আটকাতে পারতো? তাহলে এখানে কবির হাসান খালেকুজ্জামান কেন এখানে ইউনিভার্সিটিতে পড়ায়? সেটাই। আপনার কি মনে হয় যে আমাদেরকে একটা সাদার সাথে কম্পিট করে তাকে বাদ দিয়ে আমাদেরকে সুপারসিড করে হায়ার করেছে? কখনো না। এটা পলিসি দিয়ে। সুতরাং ওরা তো নিজের দিকে তাকাতে হবে। নিজের দিকে তাকাবে না অকারণে শুধু বিদ্বেষ ছড়াবে, এতে বিদ্বেষ তো খুব বেশি দূর নিয়ে যাবে না দেশকে। আলটিমেটলি ইমিগ্রেন্টের সংখ্যা এই দেশে বাড়বে এবং ডেমোক্রেটিক পার্টির অবস্থান এই দেশে আস্তে আস্তে সুদৃঢ় হবে ভবিষ্যতে। না, ইমিগ্রেন্টসদের গুরুত্বের কথা আপনি বলছেন ঐতিহাসিকভাবেই, কিন্তু সীমান্তের যে পরিস্থিতি আমরা দেখেছি বাইডেনের আমলে, সেটা তো শুধু খালি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি হওয়া না, নিরাপত্তা, সীমান্ত দেশের আপনার যে শুধু খালি অবৈধভাবে মানুষ আসা না, মাদক চোরাচালান, তারপরে সন্ত্রাসী, এই ব্যাপারগুলো ছিল। ফলে আমি ইমিগ্রেন্ট পেতে গিয়ে সীমান্ত অরক্ষিত রাখলাম, জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেললাম, এটা তো ভালো পলিসি না। এটার পক্ষে আমি আপনাদের অনুষ্ঠানে বলেছি পক্ষে না। তা আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে, কিন্তু এটা ওরা থামানোর যথেষ্ট চেষ্টা করতেছে। এখন কিন্তু অনেক কমে আসছে। রিপাবলিকানদের সহায়তা না পাওয়ার কারণে এটা করতে পারেনি আপনি বলছেন। জি, কবির ভাই। হ্যাঁ, আসলে আমি জাস্ট একটা জিনিস বলছি যে ইমিগ্রেন্টের যে মেন্টালিটিটা, ওরা মনে করছে আসলে ডেটা ঠিকভাবে ওদের সাথে প্লেস করা হয় না। যে কথাটা খালেকুজ্জামান বললেন, যে কাজগুলো আমেরিকানরা করতে চায় না, সাদারা করতে চায় না, তারা ইমিগ্রেন্টরা মানে বিলো ওয়েজে ওরা এই কাজগুলো করছে। হ্যাভিং সেড দিস, আমার বাসায় মাঝে মাঝে আমি একজন মানে এক্স নেভি, সে রিটায়ার্ড, সে কাজ করতে ভালো লাগে, সে আমার বাসায় আসে, সাদা এসে সে আমাকে বলে যে আমি তোমাদের মতো লোক চাই, ইমিগ্রেন্ট, মানে যারা এসে মানে এই দেশে বড় হবা নিজের হাতে। তার মাথার মধ্যে ঢুকে আছে, নট দিস লাইক দি মেক্সিকানস, দে কাম হিয়ার ইন ফ্লাড, দে প্রডিউস এন্ড দে জাস্ট টেক আওয়ার মানি, দে ওয়েলফেয়ার এন্ড এভরিথিং। কিন্তু তার মাথার মধ্যে এইটা নাই, সেই কাজটা তো তোমার সাদারা করতে যাচ্ছে না, অথবা ইভেন এখানকার ব্ল্যাকরাও করতে যাচ্ছে না। ব্ল্যাকরা তাদের উইথড্রল সিমটম, এই কাজগুলো ওরা করছে। এই কাজগুলো না করলে তো
তাহলে এই দেশ কিভাবে চলবে? দেয়ার হ্যাজ বিন লট অফ স্টাডিজ ডান, যেটা আপনি যদি একটা 5 স্টার হোটেলে খেতে যান, যে আপনি খাবার খান, প্রত্যেকটা ফুড চেইন মানে স্টেপ অফ দি প্রোডাকশন প্রসেস, দি ইমিগ্রেন্টদের যে কন্ট্রিবিউশনটা একটা ডকুমেন্টারি আমি দেখেছিলাম। তো এই মেসেজিংটা ডেমোক্রেটদের ঠিকভাবে বলতে হবে মাগাদের, যে দেখো তারা তোমার চাকরি নিয়ে যাচ্ছে না। কিন্তু এই যে ডেপ্রাইভেশনের ব্যাপারটা বললাম, ইটস এ স্ট্রাকচারাল থিং, এন্ড যে ডিভাইডেড নেশন করতে পারবে না। বারাক ওবামা যেটা বলেছেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট তাদেরকে অ্যাড্রেস করতে হবে, যে সাদা মাইনরিটি 35% যারা মনে করে যেটা আমার দেশ ছিল, আমার দেশে এসে বাইরের লোক এসে নিয়ে যাচ্ছে, ইনক্লুডিং কমলা হ্যারিস, ইনক্লুডিং বারাক ওবামা, কারণ তাদের মধ্যে ইমিগ্রেন্টের ব্লাড ছড়িয়ে আছে, তাই না? তো এই ব্যাপারটাকে অ্যাড্রেস না করলে, ইউনাইটেড নেশন যদি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি আমরা না হই, আমাদের তো আস্তে আস্তে দুর্বলতা আসবে, আমরা বিশ্বের সামনে মডেল হয়ে থাকতে পারবো না। এটাকে ডেফিনেটলি অ্যাড্রেস করতে হবে। এটা খুব ভালো পয়েন্ট ধরেছেন। আমার প্রশ্ন ছিল, আপনি উত্তর দিয়ে ফেলেছেন। সেটি হচ্ছে শুধুমাত্র আপনার নন হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের উপরে বেশি গুরুত্ব দিতে গিয়ে হোয়াইটদেরকে অবজ্ঞা করা হচ্ছে কিনা, তাহলে তো বিভক্তি থেকে যাবে। সেটার উত্তর আপনি দিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার এই কামালা হ্যারিস বা ডেমোক্রেটরা এই ইমিগ্রেন্টদের উপরে জোর দিচ্ছেন, হোয়াইটদের কিছুটা হয়তো অবজ্ঞা করছেন, কিন্তু আপনি বলছিলেন বা খালেক ভাই বলছেন যে ইমিগ্রেন্টরা এই ছোটোখাটো কাজ করে সমাজ দেশ টিকিয়ে রেখেছে, কিন্তু ইমিগ্রেন্টদের মধ্য থেকে তো অনেক বড় বড় মানুষ আছে, অনেক বেশি সাফল্য আছে, প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে। ফলে সবসময় যদি বলা হয় যে ইমিগ্রেন্টরা ছোটোখাটো কাজ যেগুলো সাধারণ করতে চায় না, এটা করে দেশ টিকিয়ে রেখেছে, সেক্ষেত্রে ইমিগ্রেন্টদেরকে ছোট করা হয় কিনা? না, দেখুন মেসেজিং এর ব্যাপার, এই যে কথাটা আমি বলছিলাম, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে সে সেবা নিচ্ছে, কিন্তু ওবামাকে সে লাইক করে না। তো এই মেসেজিংটা বর্ণবাদী চিন্তা থেকে করতে হবে। হ্যাঁ, বর্ণবাদী চিন্তা থেকে। হ্যাঁ, এইটা বর্ণবাদী চিন্তা থেকে, মানে রেসিজমের যে ব্যাপারটা, স্ট্রাকচারাল ব্যাপারটা, একটা জেনারেশন আছে, কিন্তু আমি হোপফুল যেন জেন জি অথবা মিলেনিয়াল, এটা রেসিজম কিন্তু ওদের মধ্যে কম। এই যে দেখেন জেডি ভ্যান্স, সে তো বিয়ে করছে ইন্ডিয়ান, রিগার্ডলেস তার শর্টকামিং থাকুক, তাই না? সে তো ওভারকাম করে তারপর একজনকে বিয়ে করেছে। তো ওদেরকে আমি সেই বেনিফিটটা দিতে চাই, যে নিউ জেনারেশন, রিপাবলিকান হলে নিউ জেনারেশন ইজ থিংস ডিফারেন্টলি, যাতে আমাদের ওল্ডার জেনারেশন, এই মাগা যেটা, যে গ্রুপটাকে যে পুঁজি করে ডোনাল্ড ট্রাম্প এগোতে যাচ্ছে, এটা কারোর পক্ষে সম্ভব না। শুধু হোয়াইট ককেশনদেরকে টার্গেট করে ইলেকশনে জিততে পারবে না কেউ, ঠিকভাবে সে ব্রাউন এবং ব্ল্যাকদেরকে টার্গেট করে জিততে পারবে না। আমরা চাই এই দুইটা ফিউশন পলিসি আমাদেরকে নিতে হবে, সেটা ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট, সাদা কালো যারাই আছে এই দেশে সবাইকে অ্যাড্রেস করে। বিভক্ত জাতি এগোতে পারবে না, আমাদেরকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আবার হতে হবে, যেটা আমাদের ফোর ফাদার্স এর একটা আমাদের ছিল, ভিশন ছিল, এই ভিশনে আবার ফিরে যেতে হবে। নিশ্চয়ই ওই বহুত্ববাদী আমেরিকার শক্তি, সেটাকেই ধারণ করতে হবে। অনেক ধন্যবাদ প্রফেসর খালেকুজ্জামান এবং প্রফেসর কবির হাসান, আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরুতে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।